আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই অনেক ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেকটাই ভালো আছি। কে আমার আপন গল্পের 3 নম্বর পর্ব নিয়ে শেষ পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলো বেশি কথা বলে না করে দেরি, চলো আজকের গল্প শুরু করি। কিন্তু ধরতে পারলাম না অনিককে। হাঁপিয়ে গিয়েছি আয়ন আর আমি হাঁপিয়ে গিয়ে বট গাছের নিচে বসলাম। একটু পরে অনিক চলে আসলো আর হাতের কাছে পেয়েই পিটানি শুরু। আজকে প্রথম স্যার ক্লাসে আসতে পারেনি কোনো একটা কাজে, তাই আমরা বসে আছি। একটু পর অনিক আমাকে বলল, কিরে মনে আছে তো? আমি বললাম, কি মনে থাকবে? অনিক বলল, শালা ভুলে গেলি পরীক্ষার কথা? আমি বললাম কিন্তু ভাই আমার না অনেক ভয় করছে। তুই দেখলি না সামান্য আগুন বলাতে কিভাবে আমার কান দুটোকে কি সুন্দর করে যত্ন করে আদর করলো। ওটা দেখে তো আমাকে 100 হাত মাটির নিচে পুঁতে রাখবে। আয়ন বলল, আরে তোরা কি নিয়ে আলোচনা করছিস, আমাকেও বল। আমি আয়নকে সবটা খুলে বললাম। সব শুনে আয়ন বলল, ভালোই তো আন্দাজ ঠিক হলো, একটার সাথে আরেকটা ফ্রিতে পাবি। কি কপাল মাইরি, তোর কপালের সাথে আমার কপালটা ঘষে নেই আয়। আমার কপালের সাথে কপাল ঘষাতে আমার কাছে আসতেই এক লাথি মারলাম। আয়ন বলল, ও মা গো, মরে গেলাম বাবা। শালা হারামি, দেখে শুনে লাথি দিবি তো? যে জায়গায় লাথি দিলি আমার যদি বাচ্চা না হয় তাহলে সব দোষ তোর। আমি বললাম, দেখ আরেকটা খাবি কিন্তু। হারামি, আমি ওখানে মারছি নাকি? আয়ন বলল, ও ওখানে মারিসনি বলছি, তাহলে ঠিক আছে। আমার আর আয়নের কাণ্ড দেখে অনেক মাথায় ছাপড়াতে ছাপড়াতে বসে আছে। কপাল ছাপড়াতে ছাপড়াতে বলল, আসলে এই ভাই কি তোরা কোন জাতির প্রাণী একটু বলবি? আয়ন বলল, কেন, উগান্ডার? আমি বললাম, কিরে তুই কি সত্যি সত্যি উগান্ডা থেকে এসেছিস নাকি? আয়ন বলল, কি জানি, তুই তো ছোটবেলা থেকেই আমাকে বলে আসছিস আমি নাকি উগান্ডা থেকে এসেছি, তাই এটাই বলে দিলাম। অনেক বলল, কিরে ভাই তোর নিজের জাতটা কি সেটাই তুই জানিস না? আয়ন বলল, না রে, আব্বুর কাছ থেকে শোনা হয় নাই, এইবার গিয়ে শুনে আসবো না যে কোন জাতের বীজ থেকে এসেছি। আমি বললাম, দেশি আর হাইব্রিড মিক্স করে দিয়েছে মনে হয়, না হলে এরকম দেখতে হতো না তো। আয়ন বলল, কি? অনেক বলল, চিল্লাস কেন, স্বামী তো ঠিকই বলেছে। আয়ন বলল, ভাই আমাকে মাফ কর, আমি আর কোনো কথাই বলবো না। আমি বললাম, কেন বলবি না? আয়ন বলল, এমনিতেই বলবো না। অনেক বলল, আচ্ছা বাদ দে, ওই যে দেখ ফুলওয়ালা মামা তাজা তাজা ফুল নিয়ে আমাদের কাছেই আসছে, মনে হয় আমাদের জন্য। গেটের বাইরে তাকিয়ে দেখি সত্যি ভ্যান ভর্তি অনেকগুলো ফুল নিয়ে ফুলওয়ালা মামা দাঁড়িয়ে আছে। অনেক দৌড়ে গিয়ে সেখান থেকে এক গুচ্ছ গোলাপ ফুল আমাকে নিয়ে দিল। আপুরা আর আহি একই ক্লাসে পড়ে, কিন্তু ডিপার্টমেন্ট আলাদা। আহি আগে হোস্টেলে থাকতো, কিন্তু স্যার অসুস্থ হওয়ার পর এখানে চলে আসে। আপুরা ক্লাস থেকে বের হওয়ার আগেই আহি ক্লাস থেকে বের হলে আমি আহিকে পেছন থেকে ডাক দিলাম, এই যে আহি। আহি বলল, আমাকে বলছো? আমি বললাম, জি হ্যাঁ। এখানে তুমি ছাড়া আর কেউ আছে নাকি? আহি বলল, ও তা তো কেউ নেই। আমি বললাম, তোমাকেই কিছু বলার ছিল। আহির পরনে শার্ট আর প্যান্ট। আহি প্যান্টের পকেটে হাত রেখে স্টাইল করে দাঁড়িয়ে বলল, হ্যাঁ বলো, কি বলবা? আমি বললাম, আগে বলো রাগ করবে না বা মারবে না। আহি বলল, তেমন কিছু হলে তো অবশ্যই রাগ করবো এবং পিটাবো। আমি বললাম, তাহলে থাক আর বলবো না। আহি বলল, আচ্ছা ঠিক আছে, বলো কি বলবা। আমি বললাম, আগে পুরো কথা শেষ করার আগে আহি বলল, আই প্রমিস রাগ করবো না, বলো। আহি কথাটা শেষ করা মাত্রই আমি ওর সামনে বসে ফুলের তোড়া পিছন থেকে হাত সহ নিয়ে এসে ধরে বললাম, আমার ফুটবল আর ক্রিকেট দলের আম্মু হবা। আহি কিছু বলার আগেই একটা বম ফাটলো। আমি বললাম, আহ আপু ছাড়ো, লাগছে তো। রাইসা বলল, ছাড়ার জন্য ধরেছে নাকি কুত্তা? তুই ওই মেয়েকে কোন সাহসে প্রপোজ করলি বল? বলে আমাকে টেনে হিসড়ে বাসায় নিয়ে আসলো। রাফিয়া, দাদুভাই ও দাদুভাই বলে চিৎকার শুরু করলো। রাইসা বলল, দাদিমা গো, তাড়াতাড়ি এসো তোমরা, আমাদের যে কপাল পুড়ে গিয়েছে, আর কোথায় লুকিয়ে আছো তোমরা? আম্মু, আব্বু, বড় মা আর বড় আব্বু, দাদুভাই, দাদিমা, তোমরা সবাই কোথায়? আম্মু বলল, কি হয়েছে, এইভাবে চিল্লাচিল্লি শুরু করলি কেন? রাইসা আর রাফি আপু আমাকে দেখে কান্না শুরু করে দিল। তখন দাদিমা বের হয়ে এসে আমাকে দেখে বলল, এ কি দাদুভাই, তোর কি হয়েছে? আর তোরা কান্না থামা আর বল, ছোট বড়টার এই অবস্থা কে করলো? আস্তে আস্তে সবাই ড্রয়িং রুমে জমা হলো। আমার হারামি বন্ধু আর ভাইও এলো। তখন রাইসা আপু বলতে শুরু করলো, আমরা যখন ক্লাস থেকে বের হই তখন দেখি স্বামী প্রিন্সিপালের মেয়ে আহিকে প্রপোজ করছে, কিন্তু কি বলছে তা বুঝিনি। আমরা একটু সামনে যেতেই শুনতে পাই স্বামী বলে, আমার ক্রিকেট টিম আর ফুটবল টিমের আম্মু হবে। আহিও অ্যাকসেপ্ট করে নিত, কারণ ওর ঠোঁটে মিষ্টি হাসি দেখেছিলাম আমরা। তাই দৌড়ে গিয়ে স্বামীর কান ধরে টেনে টেনে দুইজনের পাশ থেকে নিয়ে আসি। তারপর চুল ধরে টানাটানি করে বলি, ওই তুই ওকে প্রপোজ করলি কোন সাহসে? বল আর কখনো কোনো মেয়েকে প্রপোজ করবি না। স্বামী বলে, আমি কাকে প্রপোজ করব, কি করব না করব সেটা কি তোমাদের থেকে শুনতে হবে নাকি? ভুলে যেও না আপু, এখন আমি যথেষ্ট বড় হয়েছি। রাফিয়া বলল, কি বললি তুই, আরেকবার বল। আমি বললাম, লাগছে কিন্তু আপু, ছাড়ো বলছি।
রাইসা বলল, ছাড়বো তো বটেই, আগে বল আরেকবার ওই কথাটা। তারপর কি? সবটা তো আপনারা জানানি। দাদুভাই সবটা শুনে বলল, যাও, এখন তোমরা 3 জন রুমে গিয়ে ফ্রেশ হও। আমরা বড়রা সবাই মিলে এখন আলোচনা করব। আমি আর আপুরা যার যার রুমে চলে গেলাম। আয়ন আর অনিক সাথে আসতে চাইলে ওদেরকে আটকে আসল বিষয়টা জানতে চাইলো দাদুভাই। তখন অনিক সবটা বলে দেয়। দাদুভাই সবটা শুনে মৃদু হেসে আব্বুকে উদ্দেশ্য করে বলে, শোনো, নাতির বিয়ের আয়োজন করো। আজই স্বামীর সাথে রাফিয়া আর রাইসার বিয়ে দিব। আব্বু বলল, কিন্তু একদিনে এত কিছু কিভাবে সম্ভব? তাও আবার একসাথে 3টা সন্তানের বিয়ে। একটু জাঁকজমক না করলে মানুষ কি বলবে? তখনই সেখানে প্রিন্সিপাল স্যার, তার বউ আর আহি উপস্থিত হয়। প্রিন্সিপাল স্যারকে দেখে দাদুভাইয়ের মুখের রংটা পাল্টে যায়, কারণ সবাই মনে করেছে প্রিন্সিপাল স্যার আহির সাথে আমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে প্রিন্সিপাল স্যার আয়নের সাথে আহির বিয়ের কথা বলে। এতে করে সবাই অনেক খুশি হয়। অনিক গিয়ে তার আব্বু আম্মুকে পাঠিয়ে দেয়। অনিকের আব্বু আম্মুকে দেখে সবাই অনেক অবাক হয়। তারপর অনিকের আম্মু যা বলে তাতে সবাই অবাক হয়ে যায়। ও হ্যাঁ, আপনাদের তো একটা কথা বলাই হয়নি, যার জন্য আমি খুবই দুঃখিত। আমি সেটা এখন বলছি। আমার একটা মাত্র ফুপি আছে এবং তার একটা মেয়েও আছে। সে আমাদের সমবয়সী, নাম রিয়া। রিয়া আর অনিকের রিলেশন হয় আমি এখানে আসার 2 মাস পর। সেই সময় রিয়া আর ফুপি আমাদের বাসায় ঘুরতে এসেছিল। তারপর অনিকের সাথে কথা হয়, তারপর বন্ধুত্ব, আর বন্ধুত্ব থেকেই ভালোবাসা। ফুপা ফুপির কাছ থেকে ফোন করে তাদের মতামত নিয়ে বিয়ে ঠিক করে দাদু ভাই। 1 মাস পর বিয়ের ডেট ঠিক হলো। এই 1 মাসে আমি আপুদের থেকে দূরে দূরে থেকেছি, শপিংয়ে গিয়েও দূরে দূরে লুকিয়ে থেকেছি। আর আমাকে সহ্য করেছে আহি আপু আর রিয়া। আপুরা সবটা জেনে খুশি হলেও আমাকে একটা শিক্ষা দিতে চাই, আর সেটা বিয়ের রাতে বাসর করে দিবে, তাই আর আমাকে এখন জ্বালাচ্ছে না। আজকে বিয়ের দিন, আমি অনিক আর আয়ন বরের সাজে, আর ওইদিকে রাইসা, রাফিয়া, আহি আর রিয়া কনের সাজে। একসাথে জমজ 2 মামাতো বোনকে বিয়ে করলাম আমি। বিয়ের সময় আহি আর রিয়া কান্না করলেও আপুদের মুখে ছিল চমৎকার হাসি, যে হাসিটা মুক্ত ঝরে চিকচিক করছে। আর সেই মুক্তঝরা হাসির চিকচিক আলোয় আলোকিত হয়ে আপুদেরকে বিশ্ব সুন্দরীর মতো লাগছিল। আহি আর রিয়া আবদারের পুরো একটা রিসোর্ট বুকিং করে, আর আলাদা 3টা রুম খুব সুন্দর করে সাজানো হয়। আমি বাসার ঘরে না গিয়ে অন্য একটা রুমে খাটের নিচে গিয়ে লুকিয়ে আছি। আপুরা আমাকে অনেক খোঁজেও পাচ্ছে না। শেষে আয়ন আর অনিক, আহি আর রিয়া আমাকে সবাই মিলে খুঁজতে শুরু করে। সবাই সব রুমে খুঁজছে আমাকে, তাও কেউ খুঁজে পাচ্ছে না। লাস্ট একটা রুম খোঁজা বাকি আছে, তাও আবার সেটা মাঝখানে। সবাই রুমে আসতে চাইলেও আপুরা সবাইকে বাসর করতে পাঠিয়ে দেয়, কারণ তারা অনেকটা কষ্ট করেছে, এতে অনেকটা সময় নষ্ট হয়েছে। তাই ওরা চলে যায় ওদের রুমে। আপুরা এদিক ওদিক তাকিয়ে 2টা লাঠি খুঁজে পায়, সেটা হাতে নিয়ে দুজনে রুমে প্রবেশ করে। আলো চালিয়েও আমাকে কোথাও খুঁজে পাচ্ছে না। আমি নেই ভেবে চলে যেতে লাগে, কি মনে করে যেন আবার খাটের নিচে উঠে দেয়, আর দেখতে পায় আমাকে। আমার এই অবস্থা দেখে তাদের অনেক হাসি পাচ্ছে, কিন্তু তারা না হেসে আমাকে পায়ে ধরে টেনে খাটের নিচ থেকে বাহির করে। বের করে তারা তো পুরাই অবাক হয়ে যায়, কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম। পরে ভালো করে বোঝা যায় যে আমি নাটক করছি। তখন দুজনে 2টা লাঠি দিয়ে 2টা বাড়ি দিল। আমি চিৎকার করে উঠি, তবে খুব একটা জোরে লাগেনি। আমার চিৎকার শুনে আপুরা অনেক ভয় পেয়ে যায়। আমার কাছে আপুরা আসতে চাইলে আমি তখনই দৌড় দিতে চাইলাম, কিন্তু দুজনেই তখন 2 হাত দিয়ে আমাকে ধরে দেয়ালের সাথে চেপে ধরে। আমার বুকটা কেমন যেন ধুক করে উঠছে। অদ্ভুত এক অনুভূতি হচ্ছে, যা ভীষণ সুন্দর মনে হচ্ছে আমার কাছে। তারপর আর কি, শার্টের কলার ধরে আমাকে বাসার ঘরে নিয়ে আসলো। এরপর কি হয়েছে বাকিটা তো আপনারা সবাই জানেন। তো হয় আমি কেঁপে উঠি। হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 2টা বাজে। আমি তো 12:45-এ এসেছিলাম, তাই এত হাই পাওয়ার হয়ে গিয়েছে রমণীরা। দেখলেনই তো, আপনাদেরকে ঘটনা বলতে গিয়ে কতটা রেগে গিয়েছে আমার পেতনি 2টা, আমার উপর খেপে গিয়েছে। এখন কি করব আপনারাই বলে দেন, একটা উপায় যদি জানা থাকে। আমি এসব ভাবতে ভাবতে আবারও দরজায় ধাক্কা পড়ে। রাইসা বলল, স্বামী দরজা খোল, নয়তো দরজা ভেঙে ফেলবো কিন্তু। আমি ভয়ে ভয়ে দরজাটা খুলে দিলাম, আর দরজা খুলেই তো দেখি আমি অবাক, কারণ দুজনেই বিয়ের শাড়ি বাদ দিয়ে নীল সিল্কের শাড়ি পরেছে। আমার হাতে একটা নীল পাঞ্জাবি আর পায়জামা দিয়ে 10 মিনিটের মধ্যে আসতে বলল। আমি ওয়াশরুম থেকে রেডি হয়ে বাইরে এসে দেখি রুমটা আগের থেকেও আরো বেশি সুন্দর করে সাজানো হয়েছে। পুরো রুমটা জুড়ে নীল আর আকাশি রং। এই রং আমার খুবই প্রিয়। আমার সামনে দুজনেই ফুলের গুচ্ছ নিয়ে হাঁটু করে বসে আমার সামনে বলল। রাইসা বলল, আমাকে তোমার ফুটবল দলের আম্মু বানাবে। রাফিয়া বলল, আমাকে তোমার ক্রিকেট দলের আম্মু বানাবে। আমি দুজনের হাত থেকে ফুলের গুচ্ছগুলো নিয়ে সেগুলোর গ্রান শুকে এরপর টেবিলের উপর রেখে দিলাম। এরপর পকেট থেকে দাদিমার দেওয়া চুড়িগুলো বের করে 2 বউয়ের হাতে পরিয়ে দিলাম, আর দাদুর দেওয়া আংটি 2টা বের করে ওদেরকে পরিয়ে দিয়ে নিচে বসলাম। পায়ে হাত দিতে যাব, তখন ওরা দুজন পা উপরে উঠিয়ে নিল।
পরে আমার সাথে না পেরে পা সামনে বাড়িয়ে দিল। দুজনের পায়ে নীল পাথরে একটা করে পায়েল পরে দিয়ে দুজনের পায়ে একটা করে কিস করলাম। দুজনেই শিউরে উঠলো। এরপর আমরা তিনজন নামাজ পড়ে নিলাম। আমাদের ভবিষ্যৎ যেন সুখের হয় সেজন্য দোয়া করলাম। নামাজ পড়া শেষ করতেই দুজনে আমাকে নিয়ে বিছানায় শুয়ে আমাকে কিস করতে লাগলো। আমার সারা শরীর কেমন যেন শিউরে উঠলো। ওদের ছোট ছোট কিসে আমি যেন বারবার ঘায়াল হয়ে যাচ্ছি। সহ্য করতে না পেরে আমি আপুদেরকে বললাম, আপু আমার খুব ক্ষুধা পেয়েছে। আমার কথা শুনে দুজনেই উঠে বসে পড়ে। এরপর সবকিছু ঠিকঠাক করে নিয়ে তারপর একে অপরের দিকে তাকিয়ে মুচকি হেসে দিল। এরপর দুজনে দুই পাশ থেকে 2 গ্লাস দুধ বের করে আমাকে খেতে দিল। আমি 2 গ্লাসের অর্ধেক খেয়ে বাকিটা ওদেরকে খেতে বললাম। ওরাও খেয়ে নিল কিছু না বলেই। তারপর আবার শুরু হলো আমার উপর অত্যাচার। একজন গলায় কিস করলে আরেকজন বুকে কিস করে, একজন পেটে কিস করে তো আরেকজন নাভিতে, একজন ঠোঁট জোড়া দখল করে নিলে আরেকজন পুরো শরীর ঘায়ের করে দেয় কিস করতে করতে। কেমন দম বন্ধ করা এক অনুভূতি। ইস, আর সহ্য হচ্ছে না একদম। কেমন যেন সারা শরীর কারেন্টের মতো ঝাটকা খাচ্ছি বারবার। আমি আর সইতে না পেরে আপুদেরকে বললাম, আপু ও আপু, আমি না ইস্যু করতে যাব। আমার কথা শুনে ওরা দুজনেই কাঁদো কাঁদো হয়ে আমার দিকে তাকিয়ে থাকে। আমার তা দেখে খুব খারাপ লাগে। ওরা কিছু না বলে সরে যায় সামনে থেকে। আমিও ওয়াশরুমে চলে যাই। কিছুক্ষণ পর এসে দেখি আপুরা শুয়ে পড়েছে। এক সাইডের মাঝখানে একটা কোলবালিশ রেখে এরপর পাশে জায়গা রাখা হয়েছে। বুঝলাম ওরা হার্ট হয়েছে, কিন্তু আমিও তো ওদের ভালোবাসি। প্রথমবার ওরা যখন বাসায় এসে সেই থেকেই ওদেরকে ভালোবাসি। কি আর করার, বউদের রাগালে তো রাগ ভাঙাতেই হবে। আমি ওদের কাছে গিয়ে দুজনের কোমরে হাত দিয়ে স্লাইড করতে থাকি। আমার হাত সরাতে চাইলে উপরে উঠে নাভির কাছে স্লাইড করতে থাকি। ওরা আমাকে আর বাধা দিতে পারলো না। আমি একজনের গলায় মুখ ডুবিয়ে দিয়ে কিস করতে লাগলাম, আরেকজন সারা শরীরে কিস করতে থাকলো। একজনকে কিস করিয়ে ভরিয়ে দিতে থাকলাম, আরেকজনকে স্লাইড করে পাগল করে দিলাম। তারপর চলে যাই এক অজানা সুখের বেলায়, যাকে বলা হয় জান্নাতি সুখ, প্রেমময় সুখ। সকালবেলা উঠে দেখি আমার বউগুলো আমার আগেই উঠে গিয়েছে। একজন আয়নার সামনে সাজুগুজু করছে আর অন্যজন শাওয়ার নিচ্ছে। আমি সেটা দেখে আয়নার সামনে গিয়ে ওর পিছন থেকে জড়িয়ে ধরে ওর গলায় মুখ ডুবিয়ে দিলাম। ভয়েস শুনে বুঝতে পারলাম এটা রাইসা, তাই আরো গভীরভাবে জড়িয়ে ধরে ছোট একটা বাইট দিলাম। এরপর তা দেখে রাইসা বলল, এই দোস্ত কি করছো? আমি বললাম, রাইসা চুপ থাকো, আমার বউকে আমি আদর করছি, তুমি এর ভিতরে কথা বলছো কেন? কথাটা শুনে রাইসা তো পুরাই অবাক, কারণ ওদেরকে পিছন থেকে আজ পর্যন্ত কেউ চিনতে পারেনি তাদের ভয়েস শুনে, কারণ ওদের দুজনের বয়সও সেম। কিন্তু আমি কিভাবে সেটা বলে দিলাম তা দেখে রাইসা অবাক হয়ে গিয়েছে। রাইসা কেমনভাবে দেখে আমি তাকে গভীরভাবে কিস করতে লাগলাম। রাইসা একটু পর পর কেঁপে উঠলো। আমি বুঝতে পারলাম বেশি সময় দুষ্টমি করা যাবে না, তাই একটা জোরে বাইট দিয়ে ব্যালকনিতে চলে আসলাম। এদিকে রাইসা আমাকে বকছে, কিন্তু আমি কিছুই শুনতে পাচ্ছি না, কারণ সে বিড়বিড় করে বকছে আমায়। কামড়টা একটু জোরে দিয়েছি হয়তো তাই। রাফিয়া ওয়াশরুম থেকে বেরিয়ে আসে, মাথার চুলগুলো টাওয়াল দিয়ে নাড়াতে থাকে। এরপর ব্যালকনিতে আসতে থাকে। তা দেখে রাইসা বলে, যা যা বুঝবি ঠেলা, আর ভাগ্য থাকলে বেঁচে যাবি। রাইসা বলল, মানে? রাইসা আর কিছু না বলে শুধু মিটিমিটি হেসেই যাচ্ছে। এরপর রাফিয়া কিছু না বলেই ব্যালকনিতে চলে আসে। আমাকে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে দেখে একটু অবাক হয়, কিন্তু কিছু বলছে না। রাফিয়া তার মতো নিজের কাজ করতে থাকে, আর আমি রাফিয়ার দিকে তাকিয়ে দেখি রাফিয়াকে অনেক গর্জিয়াস লাগছে। আমি এক পা দুপা করে ওর দিকে এগিয়ে এসে ওকে পিছন থেকে জড়িয়ে ধরে ওর গলায় মুখ ডুবিয়ে দিয়ে কিস করতে থাকলাম, আর পেটে স্লাইড করতে থাকি। রাফিয়া জমে ঠান্ডা হয়ে গিয়েছে, কেমন অদ্ভুতভাবে কাঁপছে। তা দেখে মৃদু হাসলাম আমি। রাফিয়া এখন বুঝতে পেরেছে রাইসা কেন তখন ওই কথা বলেছিল, আর কেনই বা মিটিমিটি হেসেছিল। আমি আরো গভীরভাবে জড়িয়ে ধরলাম রাফিয়াকে আর কিস করতে লাগলাম। এরপর রাফিয়া বলে উঠলো, প্লিজ স্বামী ছাড়ো আমাকে। আমি বললাম, ছাড়বো বলে তো ধরিনি। রাফিয়াও বেশ অবাক হয়ে গিয়েছে। আমি এই সুযোগে ওকে আরো গভীরভাবে কিস করতে লাগলাম। ও একটু পর পর কেঁপে কেঁপে উঠলো, তাই রাফিয়াকেও সেম জায়গায় সেম ভাবে বাইট করে দিলাম। এরপর ওয়াশরুমে চলে আসলাম। রাফিয়াও বিড়বিড় করে বকছে আর কামড়ের জায়গায় হাত রেখে ভিতরে চলে আসলো। এরপর রাইসার কাছে এসে বসে পড়লো। এরপর দুজনেই দুজনের দিকে তাকিয়ে দুজনেই হাহা করে হেসে দেয়। সবাই রেডি হয়ে সকালের নাস্তা খেয়ে যে যার বউকে নিয়ে চলে আসলাম বাসায়। বাসায় এসে ফ্রেশ হয়ে রুমে চলে এসে আমি তো পুরাই অবাক। আমার রুমে কিছুই নেই, শুধুমাত্র খাট, পড়ার টেবিল আর আলমারি ছাড়া। বাইরে এসে আম্মুকে জিজ্ঞেস করতেই আম্মু বলে, তোর রুম এখন থেকে মাঝখানেরটা, ওখানে গিয়ে দেখ। আমি বললাম, কারণ কি? আম্মু বলল, তোর রুমটা ওখানে অনেক ছোট হয়ে গিয়েছে তাই। আমি বললাম, ও আচ্ছা, বলে আমি নতুন রুমে চলে আসলাম। রুমে এসে দেখি আমি তো পুরাই অবাক হয়ে গিয়েছি। রুমটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। বিশাল একটা খাট আর 3টা আলমারি।
যার গায়ে নাম লেখা আছে কে কোনটা ব্যবহার করবে। একটা বিশাল বড় ড্রেসিং টেবিল আর নানান রকম জিনিস রাখা আছে রুমের মধ্যে। রুমটা ভালো করে দেখলাম, এটা একটা সাউন্ড প্রুফ রুম। এই বাসায় সকল রুম সাউন্ড প্রুফেড, শুধু আমার রুম আর রাইসা রাফিয়ার রুম ছাড়া। এই রুমগুলো ছোট বাচ্চাদের রুম বলে এই সিস্টেম করা হয়েছিল না। আমি ফ্রেশ হয়ে এসে দেখি দুজনে জামা কাপড় আলমারিতে গুছিয়ে রাখছে। আমাকে দেখে দুজনেই আমার দিকে তাকিয়ে দেখলো আমি টাওয়াল পেঁচিয়ে দাঁড়িয়ে আছি। তা দেখে একজন টি শার্ট আর একজন ট্রাউজার নিয়ে আমাকে দিল। আমি একটা মুচকি হাসি দিয়ে এগুলো নিয়ে আবার ওয়াশরুমে চলে গেলাম। একটু পর বেরিয়ে দেখি দুজনে বসে আছে। আমি বের হতে রাইসা বলল চলো খেতে যাই। আমি বললাম চলো। দুপুর হয়ে গিয়েছে, কারণ আসতে আসতে আমাদের অনেক লেট হয়ে গিয়েছে সেখান থেকে, তাই খেতে চলে গেলাম। খাবার টেবিলে এসে দেখি সবাই আছে এখানে। আমিও একটা চেয়ার টেনে বসে পড়লাম। আমার দুই পাশে আমার দুই বউ বসে পড়লো। ওরা দুজনে দুজনের প্লেটে খাবার তুলে নিল, কিন্তু আমাকে দিল না। এটা দেখে আমার খুব মনে কষ্ট পেলাম। ভাবলাম ওদের হয়তো অনেক ক্ষুধা পেয়েছে, তাই হয়তো আমার খাবার তুলে দেওয়ার কথা ভুলেই গিয়েছিল। কথাটা ভেবেই যেই খাবার নিতে যাব তখনই রাইসা বলে উঠলো হা করো। আমি বুঝতে পারলাম এই জন্যই হয়তো খাবার প্লেটে খাবার দেয়নি আমাকে। আমি আর কিছু না বলে খাবার খেয়ে নিলাম। দুপাশ থেকে দুই বউ খাইয়ে দিচ্ছে আমাকে। বেশ মজা লাগছে। এমন ভাগ্য কয়জনের কপালে আছে। আমি তৃপ্তি সহকারে খাচ্ছি, ঠিক তখন দাদুভাই বলল তোর কপাল দেখে নিজেরই খুব হিংসা হচ্ছে রে। আমি বললাম কেন কেন? দাদুভাই বলল এই যে তোর পাশে দুইটা সুন্দরী বউ তোকে খাবার খাইয়ে দিচ্ছে, আর আমাকে দেখ কি কি ফাটা কপাল। আমি বললাম আরে বুড়ো কি যে বলো, আমার তিনটা বউ, একজন হয়তো অভিমান করে আছে তাই খাইয়ে দিচ্ছে না, না হলে সামনে থেকে আরেকটা সুন্দরী বউ খাইয়ে দিত। কথা শুনে দাদু ভাই আমার দিকে রাগি ভেবে থাকালো। দাদুভাই বলল তো সুন্দরী বউ থাকতে আমার একমাত্র সুন্দরী বউর দিকে নজর দিস কেন? আমি বললাম বারে, এটা তো আমারই বড় বউ, বিয়ে করেছি সেই অনেক বছর আগে, কিন্তু আফসোস এখন পর্যন্ত বাসারটা করতে পারলাম না। অনুমতি দেও বুড়ো, শুভ কাজটা সেরে ফেলি। দাদুভাই বলল তামসামি তোর তো দুইটা বউ আছে তাই না, তাহলে কেন আমার বউর দিকে নজর দিস? আমার একটা মারতো বউ, প্লিজ এইটারা চাইরা দেন। আমি বললাম বড় এবার কেন একটা একটা করতেছ? তুমি তো বললা তোমার ফাটা কপাল। দাদুভাই বলল আমার ভুল হয়েছে। আমি বললাম আমি ছাড়বো না, আজকে শুভ কাজটা সেরে ফেলবো, অনুমতি দাও। দাদুভাই বলল তবে রে দাঁড়া তুই, আমাকে আর পাইকে খাওয়া তো অনেক আগেই শেষ হয়ে গিয়েছে, তাই এক দূরে রুমে চলে আসলাম। রুমে এসে শুয়ে পড়লাম, তাও আবার ঘুমের ভান ধরে। উদ্দেশ্য ভান ধরে পড়ে থাকবো। কিছুক্ষণ পর আমার দুইটা লাল টুকটুকে বউ রুমে প্রবেশ করলো। দরজাটা লক করে আমার দুই পাশে দুইজনে শুয়ে আমার বুকে মাথা রাখলো। রাইসা বলল ওই শোনো না। আমি বললাম বলো শুনছি। রাফিয়া বলল তুমি কি আমাদের ভালোবাসো? আমি বললাম তোমাদের কি মনে হয় ভালোবাসি না? রাইসা বলল মনে হচ্ছে ভালোবাসো। আমি রাইসা আর রাফিজার ছোটরা কি হনো একসাথে কিস করছি, একটু তো শরম করো, আগে বিয়েটা করো, তারপর না হয় স্বপ্ন দেখো। আমি বললাম সত্যি গো পাখিরা, আমি তোমাদেরকে অনেক ভালোবাসি। রাইসা বলল সত্যি? আমি বললাম সত্যি বউ। ওরা খুশিতে পাগল হয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি যেই না কিছু করতে যাব তখন রাফিয়া আর রাইসা বলল ওই অডিয়েন্স আপনারা কি শুনেন, আমরা এখন আমার জামাইকে আদর করব, সবাই চুপটি করে ঘুমান, আর ঘুমাইয়া বউ নিয়ে স্বপ্ন দেখেন, আর আমাদের জন্য দোয়া করেন যাতে আমরা সারাটা জীবন এভাবে মিলেমিশে থাকতে পারি। এখানে এই গল্পটা শেষ হইল। নতুন গল্প খুব তাড়াতাড়ি দেওয়া হবে। আর একটা কথা গাইস, গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ছোট ভাইরে কিন্তু আমার মতো আপনারা ভালোবাসেন।